প্রশাসনের ক্ষেত্রে অবশ্যই অনেক সমস্যা নিশ্চয়ই আছে। উনি একার হাতে রেখেছেন আইন শৃঙ্খলা, স্বাস্থ্য এবং মানে অনেক কটা, যে কটা আমরা দেখেছি, শিক্ষা ব্রাত্যকে দিয়েছেন, কিন্তু উনি নিজেই দেখবেন সবটাই যদি নিজে দেখেন তাতে সমস্যা তো অবশ্যই থাকে। সমস্যা থাকে, আমরা দেখেছি কি কি সমস্যা থাকে। এবং আমি শিক্ষা প্রসঙ্গে যেমন একটা কথা আমি দেখেছি, এই বিভিন্ন প্রচুর কলেজ ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কলেজ এমন এমন কলেজ ইউনিভার্সিটি তৈরি হচ্ছে আমি নিজেই জানি যেখানে ছাত্রছাত্রী নেই, প্রায় নেই, টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বা উপাচার্য নেই, মানে একটা বিশৃঙ্খল অবস্থাও চলছে। এটাও চলে, এবার দেখতে হবে এটা রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, কতটা ক্ষতিগ্রস্ত করছে সেটা কি তিনি ভাববেন না, সেটা নিশ্চয় হয়তো ভাববেন। কিন্তু এটা আমার মনে হয় প্রশাসনের দিক থেকে যে ডিসেন্ট্রালাইজেশনের দরকার ছিল, যে ক্ষমতা ভাগ করে দেবার ব্যাপার ছিল, তিনি সেটা করেননি। এবং তিনি সেটা করেননি কেন তাও আমরা জানি, যাতে আরেকটা প্যারালাল সেন্টার না হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেশনও সেটা হয়ে যায়। যদি অভিষেক কেউ নেই সত্যি আগামী কিছুদিনের মধ্যেও বা পরের বারেও মনে করতেন যে হ্যাঁ উনি উত্তরসূরি হিসেবে, তাহলে তো উনি নিজের দায়িত্ব কমিয়ে কিছু কিছু দায়িত্ব তো তাকে দিয়ে আনতে পারতেন, তা কিন্তু করেননি। তিনি ল অ্যান্ড অর্ডারও দেননি, তিনি স্বাস্থ্যও দেননি, অভিষেককে নিয়ে এসে দিলেন না, কিন্তু এইগুলোতে ফেল করেছেন উনি, আমরা দেখেছি, অন্তত লোকের সামনে দেখা গেছে। কিন্তু তিনি এটাই প্রমাণ করতে চাইবেন যে তিনি যেমন বলবেন তেমন করলেই সব ভালোভাবে চলবে। এটা কাজে এক্ষুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করবেন সেটা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো ভবিষ্যতে নিশ্চয়, যেটা সুদীপ্ত বললেন, নিশ্চয় ভবিষ্যতে তো তাই হয়, এই সমস্ত দলে তাই হয়। আর আরেকটা এটা প্রসঙ্গে যেটা আসছে বারবার, ঠিকই এইভাবে যে সমস্ত পার্টিগুলো চলে, যারা একজনই যেটা তৈরি করেছেন, সেখানে একটা এই ধরনের একটা ব্যক্তিকেন্দ্রিক দল তৈরি হয়, এটা ফ্যাক্ট, এটার মধ্যে কোনো ভুল নেই। তাহলে মমতার সঙ্গে অন্যদের ফারাকটা কোথায়? দেখুন, মমতার সঙ্গে ফারাকটা এটা বলছি, কেজরিওয়াল যেভাবে যে সততার একটা ভাবমূর্তি নিয়ে এসেছিলেন এবং সেই ঢেউয়েই আছড়ে পড়ে গেলেন, হ্যাঁ, সেই মূর্তিটাই ভেঙে খান খান হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা অত্যন্ত সততার পরাকাষ্ঠা হিসেবে আমাদের সামনে এসেছিলেন, অত্যন্ত সৎ একটা ভাবমূর্তি নিয়ে এসেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সেই ভাবমূর্তিটা বজায় রাখতে কিন্তু যথেষ্ট সচেষ্ট। এটা আমি বারবার মনে হয় জন্য, এই যে বাইরে টালির ঘরে থাকি, এটা কেউ বলতে পারে না যে তিনি 3 তলার কোনো বা 5 তলার কোনো ইয়েতে চলে গিয়েছেন বা থাকেন, এইটা এটা কেউ বলতে পারে না। এটা আমার মনে হয় এই জিনিসটা উনি খুব কৌশল, যাকে বলা হয় রাজনৈতিক কৌশল, এটা উনি তৈরি করেছেন, এটাকে কেউ বলতে পারবে না অন্যরকম। আর আরেকটা জিনিস এটা বলে আমি শেষ করছি, যে কেন দল বা প্রশাসনের তিনি যে শেষ কথা বলে কি ক্ষতি হয় বা লাভ হয়, এই জিনিসটাও তিনি সবার সামনে দেখান। যে বাইরে তিনি খুবই কঠোর ঠিকই, দেখুন খুব কৌশলে কাজ, খুব সাধারণ একটা কথা আমার কানে লেগেছে, যেখানে রাজ্যপাল ঢুকছেন ওনার সঙ্গে দেখা হলো কার, শুভেন্দু অধিকারী, যাদের মধ্যে সাংঘাতিক মানে একবারে কি বলবো, প্রায় কি রাজনৈতিক শত্রুতার প্রশ্ন। তিনি কি বললেন, চল যাবি না, চল যাবি না, অনলি দিস বাস। এটা দিয়ে একটা যে কোনো তৃণমূল যারা করে কর্মী সমর্থক, তাদের কাছে কি মনে হবে? তাদের মনে হবে শুভেন্দু তো আসলে দিদি দিল, দিদি যা বলবে তাই তো করার উচিত। শুভেন্দু বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বললেন, এই তো এটা তো ওনার প্রোটোকল বললেন। কিন্তু এই যে ছুঁড়ে দেওয়া একটা কথা, আমার মনে হয় যে কোনো খুব মানে কৌশলী এবং দক্ষ অবশ্যই দক্ষ রাজনীতিতে, এটা একটা পরিচয়। কাজেই প্রশাসনিক ক্ষেত্রে আমি দেখছি মোটেই খুব যে সবসময় ভালো কাজ হচ্ছে তা মোটেই নয়, এটা সুবিধের নয়। দলের ক্ষেত্রে তিনি যেটা করছেন সেটা শেষ কথা বটেই, এবং সেই দিয়ে দলটা তো বেড়েওছে, থেকেও গিয়েছে, কাজে সেখানে তো অন্যরকম প্রশ্ন আসতে পারে বলে আমার মনে হয় না, সংশয় কিছু আছে বলে মনে হয় না তার দলের ক্ষেত্রে। অন্যান্য দলের প্রসঙ্গ আমি এখন বলছি না, অন্যান্য প্রসঙ্গ বলছি না, কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন আমাদের তার প্রধান প্রতিপক্ষ, তিনি তো ইনফ্যাক্ট তৃণমূলেরই লোক ছিলেন, একই ঘরানার লোক ছিলেন। কাজেই তার পক্ষে বিজেপিতে গিয়ে কতদূর করা সম্ভব হবে
সেটা নিয়ে তো সংশয় প্রথম দিন থেকেই ছিল, এখন আরো বেশি সংশয়টা বেড়েছে। আমি তো দলের কথাটা ছেড়ে দিয়ে আগে একটু প্রশাসনের কথাটা বলি। প্রশাসনে এই যে রাজনৈতিক ভাবে দায়িত্ব বন্টন করা, মানে রাজনৈতিক নেতাদের মধ্যে প্রশাসনিক দায়িত্ব বন্টন করা, এটা মমতা ব্যানার্জি একেবারেই এখন পর্যন্ত কারোর হাতেই সেরকম কোনো কর্তৃত্ব নেই। একমাত্র কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি কিছু ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন, যেহেতু তাকে একজন রাজনীতির জগতের লোক নন, একজন এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে গণ্য করা হয়। বাকি মন্ত্রীদের কারো হাতে কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। সুব্রত মুখার্জির হাতে শেষ ছিল, কারণ সুব্রত মুখার্জি মমতা ব্যানার্জির সঙ্গে তার রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্ক সেই সুবাদে, এবং সুব্রত মুখার্জির প্রশাসনিক দক্ষতা নিয়ে মমতা ব্যানার্জিরও সকলেরই যথেষ্ট আস্থা ছিল, মমতা ব্যানার্জিরও ছিল। তিনি কিছুটা স্বাধীনভাবে দপ্তর চালাতেন। তার বাইরে এই যে যেটা আলোচনাতে এলো আর কি, যে অনেক আলাপ আলোচনা করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ঘোষণা করলেন একটা, যে আমরা পাশ ফেলি তো বোধ হয় না, পাশ ফেল ফিরিয়ে আনছি ক্লাস 5 এর পরে। কে করতে বলেছিল সঙ্গে সঙ্গে তা বাতিল হয়ে গেল, আমাদের কেন জানানো হয়নি? এটা অতি সাধারণ, যে বন দপ্তর কেন ফি নেবে এই পর্যটনের একটা অভয়ারণ্য টাইপের জায়গা, সেখানে ঢোকার জন্য উত্তরবঙ্গে, সেখানে কেন ফি নেবে? প্রকাশ্যে তিনি সকলকে ধমক দিয়ে করে দিলেন, ফি নেওয়া বন্ধ করে দিলেন। এগুলোর নেট রেজাল্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিজাস্টার। পশ্চিমবঙ্গের প্রশাসন এখন, মানে সরকার চালানোটা অত্যন্ত ডিজাস্টার্স পদ্ধতিতে চলছে। এরা দল যতই ভালো চলুক না কেন, এরকম ভাবে যখন কোন প্রশাসনিক আধিকারিককে প্রকাশ্যে তিরস্কার করা হয়, তার আর কোনোদিন সে কোনো মানে বিন্দুমাত্র যে কাজ করা উচিত, যে তার সাংবিধানিক কর্তব্য, সে কোনোদিন তা পালন করতে পারে না। প্রশাসনকে মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে এসেছেন, কয়েকজন নবান্নে, আমি একজন আমাকে বলেছেন মুখ্য সচিব ছাড়াও বোধহয় এখনো 2জন প্রাক্তন মুখ্য সচিব নবান্নে বসেন, যেখানে যারা আগে তার সিনিয়র ছিলেন তারা যেখানে একই বাড়িতে বসে অফিস করছেন, সেটা অফিসারদের পক্ষে যথেষ্ট অস্বস্তিজনক কাজ। মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে তিনি ইনস্টিটিউশন তৈরি করতে পারেন না। দল তৈরি করতে পেরেছেন, কিন্তু প্রশাসনকে ইনস্টিটিউশন হিসেবে তিনি তৈরি করতে পারেননি। এত বছর যেন পারেন না, কোনোদিন পারবেন না। তার ফলে পশ্চিমবঙ্গের প্রশাসন এখন ভেঙে পড়েছে, যেটা আমরা প্রতি পদে পদে দেখি। একটা আরজিকর কাণ্ডের কথা এসছে। আরজিকর কাণ্ডে ঘটনার পর প্রিন্সিপাল যখন পদত্যাগ করলেন, তখন এটা আমাদের অনুষ্ঠানে তো একজন প্রাক্তন স্বাস্থ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, নাম করছি তো, দিলীপ ঘোষ, তিনি স্বাস্থ্য দপ্তরের পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তিনি বলেছেন যে ক্ষেত্রে প্রিন্সিপাল সেক্রেটারির কর্তব্য ছিল মুখ্যমন্ত্রীকে বলা, ম্যাডাম এটা সাসপেনশনে পাঠিয়ে দিন ওনাকে, 3 মাস 4 মাস 6 মাস যাক, তারপর দেখা যাবে। মমতা ব্যানার্জি জেদের বসে তিনি ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে তিনি তাকে ফিরিয়ে আনবেন। কোনো দরকার নেই। পশ্চিমবঙ্গে অনেকগুলো সরকারি মেডিকেল কলেজ আছে, একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল কোথায় বদলি হবে না হবে এই কথা ঘোষণা করার কোনো দরকার নেই মুখ্যমন্ত্রী। তার বিশেষ পরিচিত, বিশেষ অনুগত বলে তিনি তাকে এভাবে রিইনস্টেট করলেন, এবং তার ফল তাকে, মানে আমি তো বলবো তাকে তার 14 বছরের শাসনকালে এতখানি মাথা নত কোনোদিন করতে হয়নি, যার ফল তাকে ভুগতে হলো শেষ পর্যন্ত। করতে তো হয়েছে। এখন প্রশাসন আবার মানে আস্তে আস্তে পরিস্থিতি একটু বদলে গেছে বলে প্রশাসন আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ডাক্তারদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিছু কিছু সঙ্গত কারণেই নেওয়া হচ্ছে। কোন ডাক্তার যদি আন্দোলনে এসে সরকারি কাজে যোগ দিচ্ছেন না, কিন্তু বাইরে নার্সিংহোমে অপারেশন করেন, কাজ করেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু একই সঙ্গে আমরা যেটা দেখছি যে একজন ডাক্তার, তিনি তার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে বলে দাবি করেছেন নাকি, সেই জন্য তার বাড়িতে মেদিনীপুরে বিধাননগর থেকে পুলিশ পাঠিয়ে তার বাড়িতে রেড করা হলো, বাড়িতে কি কাগজপত্র আছে। এটা সম্পূর্ণ প্রশাসনের একটা বড় প্রদর্শন। উত্তর ভারতের রাজ্যগুলোতে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়, এটা সেই জাতীয় একটা ঘটনা। একজন ডাক্তার যদি দাবি করেন যে তার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে বলে, সত্যি করেছেন কিনা জানা নেই, তার বক্তব্য হচ্ছে তার নাম করে যে অন্য কেউ দাবি করে থাকতে পারে, সেটা কোনো ক্লিনিক দাবি করে থাকতে পারে, আমাদের এখানে যিনি আছেন তো তার অমুক অমুক ডিগ্রি আছে। ডাক্তারে কি আমি জানি না, ডাক্তার দোষী কি নির্দোষ আমরা কিচ্ছু জানি না,
যেটা জানি যে যদি এটা করেও থাকে তার জন্য 4টে গাড়ি 5টা 6টা পুলিশের গাড়ি নিয়ে বিশাল বাহিনী নিয়ে তার বাড়িতে, যে বাড়িতে একদা তিনি থাকতেন, গ্রামের বাড়িতে রেড করার কোনো কারণ নেই। এই যে ইগো প্রদর্শনের উপরে প্রশাসনটা চলছে, এটা পশ্চিমবঙ্গে একটা নয়, নানা রাজ্যেই চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের ডিজাস্টার্স অবস্থায় চলে এসছে। এটা প্রশাসনের অবস্থা অত্যন্ত খারাপ আমি বলবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে এই প্রসঙ্গ থেকে হয়তো রাজনীতির প্রসঙ্গে যাব। সব একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যা আমাদের সমাজকে একদম আলোড়িত করেছে, করাই উচিত। একটা ক্লাস 8-এ পড়া মেয়ে বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গেল, 4 ঘন্টা পরে তার ধর্ষিত এবং খুন হওয়া মৃতদেহ উদ্ধার হলো। পরে 4 ঘন্টার মধ্যে সে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। কে করলো? একজন টোটো চালক, তার অতীতে একটা নিজের বউকে হত্যা করার অভিযোগে তার মামলা চলছে, সেক্সুয়াল অফেন্সের রেকর্ড আছে। তাহলে নিউ টাউনের মতো জায়গায় রানাঘাট থেকে সেই লোকটা সে টোটো কিনে চালাতে শুরু করলো। টোটো যখন সে চালাচ্ছে তার হাতে তো অনেকটা ক্ষমতা এসে গেছে, প্যাসেঞ্জার ওঠে, ছেলে মেয়েরা ওঠে, নানা বয়সী ছেলে মেয়ে নারী পুরুষ সবাই ওঠে, নানা জায়গায় সে নিয়ে যায়, তাদের বাহন রয়েছে, তাদের কিছু ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাটা তাকে দেওয়া হলো, রাষ্ট্র কি কন্ট্রোলটা নিল তার উপর? পরিচয়টা কি? তার কোনো লাইসেন্স আছে? টোটো চালানোর কোনো লাইসেন্স লাগে? কারা এসে চালায়? কোনো উত্তর নেই। এই যে আমি বলি, অন্য জায়গায় অন্য প্রসঙ্গেও বলেছি, এই যে টোটো এবং অটোরিকশা দিয়ে পশ্চিমবঙ্গের পরিবহন একটা বিরাট মানে শাখা অঙ্গ হচ্ছে টোটো এবং অটোরিকশা, ভ্যান রিক্সা। সেটা সম্পূর্ণ সরকারি কোনো নিয়ন্ত্রণের বাইরে। তার থেকে না সরকারি কোনো রেভিনিউ আছে, না তারা কারা চালায়, গাড়িগুলো কোথা কি অবস্থায় আছে, কোনো বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যি সত্যি কি তারা কোনো পয়সা দেয় না? তারা দেয়। আমরা প্রত্যেকে জানি, যে কোনো অটো স্ট্যান্ডে গিয়ে যে কোনো সাংবাদিক খোঁজ করলেই জানতে পারবেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকে তাকে পয়সা দিতে হয়। এই যেটা সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রশাসন হতে দিচ্ছে, রেন্ট সিকিং ইকোনমি যাকে বলে, তার জন্য সম্পূর্ণ দায় বর্তমান প্রশাসনের। এই ব্যাপারে আমি মানে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে চলতে পারে, কিন্তু তার নেতৃত্বে তার চালিত প্রশাসন, তার সম্পর্কে একেবারেই আমি কথা বলতে পারি, প্রশাসন অত্যন্ত খারাপভাবে চলছে। এবং যার ফলে একটা কি বলবো, পশ্চিমবঙ্গে সম্পর্কে ইমপ্রেশন কি জানো তো, সারা বাংলা, সারা পৃথিবী মানে ভারতের অন্য জায়গায় সাংবাদিকদের সঙ্গে প্রায়শই আমার কথা হয়, দিল্লিবাসী সাংবাদিক বা তামিলনাড়ুর সাংবাদিক ও আসামের সাংবাদিক, জলন্ধরের, প্রায় মানে মাঝে মধ্যেই তাদের সঙ্গে আমার কথা হয়। ইমপ্রেশনটা যেটা বেশ, শুধু সাংবাদিক না, নানা পেশায় কাজ, পশ্চিমবঙ্গে কাজ করে যাওয়া অফিসার যারা এখন বাইরে রয়েছেন, রিটায়ার করেছিল IAS IPS অফিসার, পশ্চিমবঙ্গ না একটা কি বলে, একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম বা লো লেভেল ইকুইলিব্রিয়ামে ট্র্যাপড হয়ে রয়েছে। এখানে আমরা খুব গর্বের সঙ্গে বলি, এখানে কস্ট অফ লিভিং খুব কম, কলকাতায় সব থেকে সস্তায় মোমো পাওয়া যায়, সব থেকে সস্তায় চাইনিজ খাবার পাওয়া যায়। ঘটনা আমরা এটা বলি না, বাকি অর্ধেকটা সেটা হচ্ছে কলকাতায় মাইনেও সব থেকে কম। সমস্ত পেশায়, আমাদের সাংবাদিকতা থেকে শুরু করে ডাক্তার, টেকনিশিয়ান, সমস্ত পেশায়, এমনকি বাড়িতে পরিচারকের কাজ যিনি করেন তারও বেতন হচ্ছে সব থেকে কম। আমাদের মাইনে কম, আমাদের উপার্জন কম, আমাদের ব্যয় কম, আমাদের প্রত্যাশা কম, আমরা সব কমের একটা আবর্তে আমরা আটকে রয়েছি। এবং এই 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 কম থাকা, এই দারিদ্র্যকে পুঁজি করে আমাদের রাজনীতি চলছে। বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, বামফ্রন্ট এর দায় এড়াতে পারে না, কিন্তু এই যে ছোট থাকার, নিচু থাকার, ক্ষুদ্র হয়ে থাকার যে রাজনীতি, তাকে ক্যাপিটাল করে, তাকে পুঁজি করে যে রাজনীতি, সেই রাজনীতি অবাধে তৃণমূল কংগ্রেস আমলে চলছে। প্রশাসন ওই নানা ধরনের প্রত্যক্ষ সাহায্য, আমি তার বিরোধী নই, কিন্তু আমি মনে করি মানুষের অধিকার, আমি এটা মোটেই রেউড়ি বলে মনে করি না, মনেই এটাকে ডোল বলে মনে করি না। আমি মনে করি যে দরিদ্র মানুষের অধিকার আছে তার খাবারের জন্য সরকারের থেকে পয়সা পাওয়ার। কিন্তু শুধু সেইটা নির্ভর অর্থনীতি আমাদের যে আমরা গড়ে তুলেছি, শুধু সেইটা কেন্দ্রিক যে প্রশাসন গড়ে তুলেছি, তার ফল বাংলার সমাজ দিচ্ছে, বাংলার অর্থনীতি দিচ্ছে, আরো বহুদিন দিতে থাকবে। এ প্রসঙ্গে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে গতকালই আমি আলোচনা করেছি। যে সমস্ত দাবি করা হয়েছে, মানে যেখানে বলা হচ্ছে 3,24,000 কোটি টাকা, 3,76,000 কোটি টাকা ইত্যাদির বিজনেস প্রস্তাব এসছে,
2022-এ 2% কম, আর 2023-এ 2.8%, 3% কম কার্যত রূপায়ণের পথে আছে। লক্ষ কোটি টাকার গল্প শুনতে আমরা ভালোবাসি, কার্যত আমরা একটা খুব লো লেভেল ইকুইলিব্রিয়ামে আটকে আছি এবং তার দায় প্রশাসন এড়াতে পারে না।